এখন যারা মিলা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে এই ফলটা তারাই ভোগ করবে। অন্যায় হয়েছে মনে করি। জনাব মাসুদ কামাল, আপনি কি একমত কিনা সেটির সাথে আমি যদি যুক্ত করি যে আইনমন্ত্রী বলেছেন যে 16টি অধ্যাদেশ সংসদে আনা হয়নি, সেগুলো আরও যাচাই বাছাইয়ের জন্য স্থগিত রাখা হয়েছে এবং এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আপনার মতে কি এটি কি সত্যি একটি স্বচ্ছ দায়িত্বশীল প্রক্রিয়া, নাকি গুরুত্বপূর্ণ কিছু বিষয় ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়ার অভিযোগের কোনো ভিত্তি আছে? 16টি আনা হয়নি, এটা সত্য, এই কথাটুকু সত্য। এটাকে আরো যাচাই বাছাই করে আনবেন, এটা হতে পারে, সময় তো ফুরিয়ে জানি, আনতে পারেন, কিন্তু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এটা মিথ্যা। বরঞ্চ আমি মনে করি ওনাদের কর্মকাণ্ড মানুষের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে। এটা হলো আমার সিম্পল কথা। যে এখন ধরেন আপনি যদি বলেন যে এখানে এই জায়গাগুলো অস্পষ্ট আছে, ক্লিয়ার করেন না কেন? ওনারা কি ক্লিয়ার করেছেন কোন জায়গাগুলো অস্পষ্ট আছে? ক্লিয়ার তো করেন নাই। দেখেন 1 মাস সময় পাওয়া গেছে, 1 মাস আপনি এটা ক্লিয়ার করলেন না কেন? এখন আপনি যাচাই বাছাই করতে আপনি কয় মাস লাগাবেন? এটা তো কার্যকর হয়ে, দেখেন এই অধ্যাদেশগুলো কিন্তু কার্যকর হয়ে গেছে। অধ্যাদেশ মানে কি, কাজ কিন্তু চলতে থাকে, তখনই তো কাজ আরম্ভ হয়ে গেছে। যেমন আপনার ধরেন বিচার বিভাগীয় আলাদা একটা সচিবালয়, এটা তো কাজ শুরু হয়ে গেছে, উদ্বোধন হয়ে গেছে, তো কাজ শুরু হয়ে গেছে। এখন আপনি বলছেন যাচাই বাছাই করতে হবে, করেন না যাচাই বাছাই। আপনি তো করতে না করে নাই, করেন। আবার কোথায় করবেন সেটা বলেন, আলাপ করবেন, কার সঙ্গে আলাপ করবেন? বিদেশি লোক নিয়ে আসবেন আলাপ করার জন্য, বিভিন্ন অংশীজনদের সাথে আলাপ করেন। অংশীজনকে বিদেশি সব তাদেরকে পাওয়া যাচ্ছে না। 15 মের পরে করা হবে বলা। হ্যাঁ, 15 মে, কেন আপনি 2015 মে কোন সালের? এটা তো আবার আরেক ঝামেলা আছে, কিন্তু এটা কোন সালে এটা বুঝতে হবে। এখন 15 মে আপনি পরে করবেন, কিন্তু আগে করলে সমস্যাটা কি? এই কথাটা বললাম কেন শুনেন, আগে আর পরে এই 15-20 দিনে খুব একটা দেশের ক্ষতি হয়ে যাবে আমি তা মনে করি না। কিন্তু ঘটনাটা কথা সেটা আমি বলি। ঘটনাটা হলো গিয়া, যখন আপনি এটা বাতিল করে দিন, যখন আপনি এগুলি বাদ রাখলেন 16টাতে, তখন মানুষের মধ্যে একটা সন্দেহ ঢুকে গেল। আপনি কিন্তু সন্দেহ দূর করা খুব কঠিন, কিন্তু একবারে যদি সন্দেহ ঢুকে যায়, সেটা আপনার পারিবারিক সম্পর্কেই হোক আর রাষ্ট্রীয় সম্পর্কেই হোক, সন্দেহ যদি একবার ঢুকে, ওই সন্দেহ তখন নিজে নিজে বড় হতে থাকে। আপনি কিন্তু অনেক সমস্ত যে প্রলেপ কাজ হচ্ছে না, কিন্তু আপনি শুরুতেই বলতেন এগুলোতে এই জায়গায় ঝামেলা আছে, আমরা এই জায়গাগুলোকে চেঞ্জ করতে চাই, বলেন না কেন? এখন যখন আমরা সবাই আপনাকে প্রশ্ন করতেছে, তখন আপনি বলতেছেন, তখন আমাদের কাছে এটা অজুহাতের মতো শোনাচ্ছি। আপনি কি করবেন ভাই? আমি তো সন্দেহ করতেই পারি, আপনি আমাকে বুঝান নাই, তো বুঝান আমারে। তো এখন দেখেন অনেকগুলি আছে যেগুলো নাকি আমি পার্সোনালি মনে করি যে এগুলি আপনাদের মেনে নেওয়া উচিত হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছু করছেন, তাদের সুবিধার জন্য করছেন, অনেক কিছু আপনার মেনে নেওয়া ঠিক হয় নাই, এটা আমি মনে করি। আমাকে ব্যাখ্যা দিয়েছিলেন কোনো ব্যাখ্যাতে নেই, তো ওগুলো তো ব্যাখ্যাতে নাই, ওগুলো আপনার মধ্যে আপনি করে নিছেন। আবার এখানে যখন আসছে তখন আপনি এগুলি যেগুলো আপনার পছন্দ না সেগুলো বলতেছেন যে সন্দেহ আছে। ভাই শুনেন, আলটিমেটলি দেখেন পরের দিন কি হয়েছে, সবগুলি পত্রিকায় কিন্তু একটা হেডলাইন হয়েছে যে বিচার বিভাগ আগের ধারাতেই ফিরছে। এই হেডলাইনটা পড়তে তাদের খুব ভালো লাগছে, এটা পড়তে কি আমাদের খুব ভালো লাগছে? ভাই আমরা তো এমন একটা সরকার পেয়েছি যেটা নাকি আন্দোলনের পরে পেয়েছি। আন্দোলনের পরে আন্দোলনের মাধ্যমে পাওয়া একটা সরকারের কাছ থেকে আমাদের এগুলো চাইতে হবে কেন? ওনারা কি আন্দোলনের পালস টের পান নাই? শুনেন, আমি একটা কথা বলি ভাই, আপনি সরকারে থাকেন আর না থাকেন, সরকারে থাকেন আর বিরোধী দলে থাকেন, যেখানেই থাকেন, মাথায় রাখবেন এই আন্দোলনটা কি হয়েছিল, কি উদ্দেশ্য নিয়ে হয়েছিল, এগুলি কিন্তু ঢাকার দেয়ালে দেয়ালে এখনো আছে। যান না ঢাকার ইউনিভার্সিটি এলাকায় যান, দেখবেন দেয়ালে দেয়ালে আছে। যে কোনো জায়গায় যান, বড় মিরপুরে যান, দেখবেন দেয়ালে দেয়ালে এখনো আছে। আপনারা কি করছেন সেই কাজগুলো ওই দেয়ালের লেখার সঙ্গে মিলাই নেন, আচ্ছা, তাহলে বুঝতে পারবেন কি হচ্ছে। একজন দর্শক আছেন ফোনে। জি, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম, আমার নাম রাজ। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, বলুন আপনার প্রশ্ন। রাজ আহমেদ, ওই পুরান ঢাকা ওয়ারি থেকে বলতেছিলাম। জি বলুন। আমার প্রশ্নের মাসুদ কামাল ভাইয়া গেছে, এই ছোট ছোট বাচ্চাগুলো হামের একটা প্রবলেম, এটা আপনারা জানেন, জাতীয় একটা। আমার একটা ছোট সন্তান আছে, এটা খুব টেনশন আমরা আছি। ঠিক আছে, সংসদে এবং কোথাও এটা নিয়ে কোনো কথা ওঠে না। কি একটা পাইছেন দেশের যে পরিস্থিতি, তেলের সমস্যা, এই সমস্যা, বিরোধী দল বলতেছে ওর দোষ, ও বলতেছে ওর দোষ, কিন্তু বাচ্চাদের নিয়ে কেউ কথা বলে না। এটা জাতীয় আমরা খুব, মানে আমার ক্ষেত্রে খুব, আমি বাপ হিসাবে আমার কাছে খুব এটা অপমান মনে হচ্ছে। জি, বুঝতে পেরেছি। জি জনাব মাসুদ কামাল, এর উত্তর নিশ্চয়ই আপনি দেবেন। যে বিভিন্ন যে আমি ওনার সঙ্গে টোটালি একমত।
এবং ওনাকে আমি মানে সমবেদনা জানাচ্ছি, ওনার টেনশনটা আমি ফিল করতে পারছি। আমার মানে আমার পরিবারে ছোট বাচ্চা আছে। আমি কালকেও আমার মেয়েকে ফোন করলাম যে আমার মেয়ের বাচ্চা আছে, আমি নানা আর কি হয়ে গেছি। আমার মেয়েকে আমি বললাম তুই কি ওর করছিলি, এই টিকা দিছস? তো বলে হ্যাঁ দিছি। কারণ এটা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির একটা টেনশন। দেখেন আমি একটা কথা বলি, এটা কার দোষ, কি দোষ না দোষ, এগুলি নিয়ে আপনি মাঠ গরম করার কোনো প্রয়োজন নাই। প্রয়োজনটা হলো মাঠ গরম করেন, এটা আপনি অ্যাকশন নেন। আমি যদি দেখেন জুলাই আন্দোলনে আমাদের এখানে বেশ কয়েকজন শিশু মারা গেছে, এবং এই শিশু মারা যাওয়ার জন্য আমরা কি মামলা করি নাই? মামলা করছি। এই মৃত্যুগুলি মৃত্যু না, এবং ওইগুলি মারা গেছে একজন ব্যক্তির অথবা একটা দলের তাদের ক্ষমতা লোভের কারণে মারা গেছে। আর এখানে যে মারা গেছে, যাদের উপর আমরা বিশ্বাস করলাম, দায়িত্ব দিলাম, তাদের যে অবহেলার কারণে মারা গেল, এটা শাস্তি হবে না? হওয়া উচিত। আমি মনে করি এই প্রত্যেকটা শিশু মৃত্যুর জন্য অবিলম্বে বিচারের ব্যবস্থা করা, মামলা করা উচিত, হত্যা মামলা করা উচিত। যারা যারা দায়ী হবেন খুঁজে বাই করেন, তদন্ত করেন, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন। কথা পরিষ্কার। আমি ওই সময় সরকারে ছিলাম না, অথবা ওই সরকার এখন নাই, অতএব আমি মাপ পেয়ে যাব, এটা হতে পারে না। তাদেরকে বিচার করতে হবে। বলবেন যে না উনি তো ক্যান্সারের রোগী, ওনাকে আর বিচারের আওতায় না কি হবে? না, তাও বিচার করতে হবে। উনি ক্যান্সারের চিকিৎসা করতে করতে জেনে যান যে একটা শিশুর মৃত্যু। দেখেন একটা শিশুর মৃত্যু, আমি যদি আজকে মারা যাই, আমি তো জীবনের শেষ প্রান্তে আছি। আমি এই বাংলাদেশকে, দেশকে, মানুষকে যা দেবার দিয়ে দিয়েছি, কিন্তু একটা শিশু আপনি জানেন না সে আগামীতে কি দিবে, আপনি জানেন না সে কি করবে এই দেশের জন্য। তো তাকে তো আপনি মারতে, মানে তার মৃত্যু আমার চেয়ে 10 গুণ বেশি মানে মর্মান্তিক। এইগুলো একটা পয়েন্ট। প্রত্যেকটা ঘটনার ব্যাপারে মামলা করা উচিত আমার। দ্বিতীয় পয়েন্টটা হলো, দেখেন হাম কিন্তু মানে এমন কোনো রোগ না যে রোগে মরতে হবে। এটা কঠিন কোনো রোগ না, এই রোগের চিকিৎসা আছে, এবং এই রোগের চিকিৎসাটাও ঠিক মতো তারা করতে পারছে না। এইটা হলো এই গভর্নমেন্টের ব্যর্থতা মনে করি। কেন হামের রোগীদেরকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে না? কেন দেওয়া হচ্ছে না? আমি তো মনে করি প্রত্যেকটা হাসপাতালে, কেবল না, প্রত্যেকটা বেসরকারি হাসপাতালে, সরকারি হাসপাতালে হামের জন্য, যেরকম আমরা কোভিডের সময় হয়েছিল, হামের জন্য আলাদা ইউনিট করা উচিত, এবং সরকার এটাকে কনফার্ম করা উচিত। একটা হামের রোগীর জন্য বিনা চিকিৎসা অথবা চিকিৎসার অবহেলার কারণে মারা না যায়। এটা খুব সহজ চিকিৎসা রে ভাই। এটা এমন কোনো ওষুধ না যেটা আপনার বাংলাদেশে পাওয়া যায় না, খুব সহজ। এটা হলো ম্যানেজমেন্ট, ওয়ান কাইন্ড অফ ম্যানেজমেন্ট, এবং এই ম্যানেজমেন্টটা নিয়ে প্রচার করা উচিত। উনি যেটা বললেন যে এই বিষয়টা নিয়ে সংসদে আলোচনা হলো না, তা আমি বলি ভাই, শিশুদের এই রোগ, এর চেয়ে গুরুত্বপূর্ণ রোগ আর কি আছে? এর চেয়ে গুরুত্বপূর্ণ ঈশ্বর কি হতে পারে? আপনি এটা নিয়ে আলোচনা করেন না, আর ওখানে হাসি ঠাট্টা করেন। এটা তো ভাই ঠিক না। একজন বানাইছে স্বাস্থ্যমন্ত্রী, সে দায়িত্ব নিয়েই ডায়লগ বাড়তেছে যে এখন থেকে আর রোগীরা ডাক্তারের পিছনে দৌড়াবে না, ডাক্তাররা রোগীর পিছনে দৌড়াবে। মানে কত বড়, মানে কি বলবো, মানে এই বিষয়ে না জানলে পরে এরকম কথা বলতে পারে। সে জানে বাংলাদেশে ডাক্তার রোগীর রেশিও কত, খবর রাখে। সেটা এখন আমি বলি ভাই, আপনি এক কাজ করেন, ওই ডাক্তারদেরকে বলেন যে হামের রোগীর পিছনে তোমরা দৌড়াও, তাহলে যদি কিছু একটা হয়। এটা সরকার, আমি মনে করি এটা মারাত্মক একটা ব্যাপার, এবং এটা সবাইকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত ভাই। মার্জিয়া মুমতাজ, আপনারা বিরোধী দল হিসেবেও সংসদে আছেন, আপনাদেরও তো একটি দায়িত্বের জায়গা থাকে। এ বিষয়ে আপনারা কি করছেন বা কি করা প্রয়োজন বলে মনে করেন? জি, আমার জানা মতে এ পর্যন্ত বিরোধী দলের 3জন সংসদ সদস্য তাদের বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। আপনারা দেখেছেন প্রথম দিন স্বাস্থ্যমন্ত্রী জবাব দিয়েছেন হামের টিকার ব্যাপারে, যেটা আসলে ওই যে মাসুদ কামাল ভাই যেটা বলছিলেন যে এটা একটা ব্লেম গেম শুরু হয়ে গেছে। ইউনূস সরকারের সময় যথেষ্ট পরিমাণ হামের টিকা সংরক্ষিত হয়নি, কিন্তু এখন আমরা কি করছি এটার আবার জবাব আছে। আপনি দেখেন বিভিন্ন জায়গায় হাসপাতাল লেভেলে চাঁদাবাজি হচ্ছে। গতকাল একটা ঘটনা রিভিল হইল, তাই না, যে একজন বিশেষজ্ঞকে তিনি তার হাসপাতালের মহাপরিচালক এবং সরকারি হাসপাতালের মহাপরিচালক তাকে গিয়ে সরাসরি চাঁদাবাজি, এবং বলা হয়েছে যে আপনার এখানের খাবার দাবার কেনার ইয়েটা আমাদেরকে দেন, দায়িত্বটা আমাদেরকে দেন, এবং তিনি রাজি না হয় তাকে হুমকি দেওয়া হয়। তো কপাল ভালো সেটা মিডিয়ায় চলে আসায় এই ব্যাপারটা থামানো গেছে, কিন্তু এটা কিন্তু থেমে নাই। গত শুক্রবারও যুবদলের দুই দলের গোলাগুলিতে মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে নারায়ণগঞ্জে। কিচ্ছু কিন্তু থেমে নাই, শুধু থেমে আছে ম্যানেজমেন্টটা। ভালো কাজগুলো থেমে আছে, খারাপগুলো থেমে নাই। এখন বিরোধী দলকে প্রশ্ন করার আগে
বিরোধী দল কথাবার্তা বলতেই পারে, শুধু কি বিরোধী দলের এলাকাগুলোতে মানুষ বাচ্চাদের হাম হচ্ছে তা তো না, তাই না? তাহলে যে কেউ তো এই প্রশ্নটা সংসদে আনতে হবে। ইভেন সংসদে যদি নাও আসে, স্বাস্থ্য মন্ত্রণালয় তো কাজ করছে, স্বতন্ত্রভাবেই কাজ করছে, শুধু সংসদে গিয়ে প্রশ্নের জবাব দেওয়া তো তার কাজ না। সেই কাজটার আমরা কোনো ফলাফল দেখতে পাচ্ছি না কেন? 2 মাস হয়ে গেছে শুধু দায়িত্ব নেওয়ার, এখন কিন্তু আর এটা বলার সুযোগ নাই যে আমরা তো নতুন নতুন, আগে একটু বুঝে নেই। এখনো যদি এটাকে ম্যানেজ করা না যায় তাহলে এটার দায় সরকারকে নিতে হবে। এবং এটা আমরা অবশ্য বাংলাদেশে কখনোই দেখি না যে একটা মিসম্যানেজমেন্টের কারণে একজন মন্ত্রী পদত্যাগ করছেন, এটা আমরা দেখি না। কিন্তু মন্ত্রী কি কৈফিয়ত দিচ্ছেন? দেখেন, আমরা আরেক যোগাযোগ মন্ত্রীকেও দেখেছি যে এতগুলো অ্যাক্সিডেন্টের পরে, আচ্ছা ঠিক আছে আগে কিছু করার ছিল না, পরে কি ব্যবস্থা নেওয়া হলো এটার কোনো কৈফিয়ত আপনি কোথাও দেখেছেন? দেখেন নাই। বরং তিনি বলেছেন যে খুবই সুন্দর, আমার জানা মতে খুবই সুন্দর ঈদ গেছে। তো এই যে জবাবদিহিতার অভাব, এই সংস্কৃতিটা আমাদের জাতির জন্য মনে হয় এটা একটা মানে আনএভিটেবল কিসমত, যেটাকে আমরা এড়াতে পারছি না। আরেকজন দর্শক আছেন ফোনে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। আমার নাম মোজাম্মেল, আমি ডিএইচএস বাড়িধারা থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন ছিল যে কোন রাজনৈতিক দল কিন্তু সরকারে আসে দলীয় ভোটে না, কিন্তু সুইং ভোটার কিন্তু থাকে। আমি একদম সুইং ভোটার। আমি এবার আশা নিয়ে বিএনপি কে ভোট দিয়েছিলাম যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, কিন্তু যখন আমি দেখছি যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ কিংবা সুপ্রিম কোর্ট বিচারপতি নিয়োগ অধ্যাদেশ অথবা দুদক অধ্যাদেশ, এগুলি যখন আইনে পরিণত হচ্ছে না, তখন আমি কিভাবে আশা করব যে এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে? আইনের শাসন না থাকলে তো এই দেশে কোনো কিছুই হবে না আসলে। জি, আমার প্রশ্ন আসলে। জনাব মাসুদ কামাল, আপনার কাছে আসতে চাই, একজন দর্শক ফোন করেছিলেন, তিনি আইনের শাসন নিয়ে কথা বলেছেন। তার সাথে যদি আমি একটি প্রশ্ন যুক্ত করে দিই, সেটি হলো যে অন্তর্বর্তী সরকার থেকে বর্তমান সময়ে 2 পর্যায়ে আমরা মাজার ভাঙচুর, বাউল শিল্পীদের উপর হামলা, এমনকি সাম্প্রতিক কুষ্টিয়ার যে ঘটনাটি ঘটলো সেটির মব সহিংসতা দেখেছি, একজনকে হত্যার ঘটনাও ঘটেছে। বারবার এই যে মব কালচার বন্ধের ঘোষণা এলো, বাস্তবে এটি কেন থামছে না? এটি কি রাষ্ট্রের আইন শৃঙ্খলা ব্যবস্থার দুর্বলতা? হ্যাঁ, আমার দেশে যদি আইন শৃঙ্খলার লঙ্ঘন হয়ে থাকে তাহলে সেটা রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার দুর্বলতা, আর তো কিছু না। এখানে কিন্তু যে আপনার ডিপ স্টেট এগুলো কিন্তু পার পাওয়া যাবে না। তো আমার প্রশ্ন হলো এখানে কয়েকটা, দেখেন কুষ্টিয়ায় যে ঘটনাটা আজকে ঘটছে, এই ঘটনার জন্য কয়েকটা ঘটনা আছে। এখানে 1 নম্বর ঘটনা হলো যে এটা কিন্তু একটা হুজুগ তৈরি করা হয়েছে। হুজুগটা কে তৈরি করলো? 7টা না 8টা আইডি থেকে তার বিরুদ্ধে বলা হয়েছে। কে বললো? এদেরকে খুঁজে বের করেন, বের করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। রাজবাড়িতে যে ঘটনাটা ঘটছিল, একটা লাশকে উঠাই নিয়ে আপনি পুরাই দিচ্ছেন, ওটা কি কোনো শাস্তি হয়েছে? হয় নাই তো। শাস্তি হলে এটার হতো না। কারণ শাস্তি যখন একটা হয়, শাস্তি হওয়ার কারণটা কি? যে অন্যায় করে কেবল তাকে শাস্তি দেওয়া, তাকে পেইন দেওয়া তা কিন্তু না। পাশাপাশি পরবর্তী সময় যদি কেউ অন্যায়টা করতে চায় তাদের দিকেও কিন্তু নজরটা যায় যে আমি তাহলে এই কাজটা করলে এরকম শাস্তি পেতে হয়, এই ভয় আর কি। কিন্তু তারা যদি জানে যে কিছু হবে না আমার, তাহলে এটা হবে। এটা 1 নম্বর জিনিস। এখানে সমস্যাটা কিছু জানেন, আমি আপনাকে একটা কথা বলি। আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে, সালাউদ্দিন আহমেদ সাহেবকে। ভালো মানুষ, মেধাবী লোক, জ্ঞানী লোক, কোনো সন্দেহ নাই। বাট উনি বলেন তো এই গত 2 মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক, পুলিশ বিষয়ক, আইন শৃঙ্খলা বিষয়ক কয়টা কথা কইছে? আর জুলাই সনদ, গণভোট, সংবিধান সংস্কার এইগুলি নিয়ে কয়টা কথা কইছে বলেন? তো ওনাকে ওই কথাটা বলতে হবে। তাহলে ওনারা আইনমন্ত্রী বানাইতেন। একজন লোক তো আইনমন্ত্রী বানাইছেন আপনি। এবং আইনমন্ত্রী গতকাল একটা প্রেস কনফারেন্স করছে, সেই প্রেস কনফারেন্সটা আমি শুনেছি এবং আইনমন্ত্রীকে আমার কাছে খুবই ক্যাপেবল মনে হয়েছে। যদিও তার পাশে স্বরাষ্ট্রমন্ত্রী বসেছিলেন, যদি না পারে আমি তাকে হেল্প করব, এই অ্যাটিটিউড নিয়ে। ওনাকে হেল্প করতে হয় নাই, ওনাকে ছাড়াই উনি খুব ভালোভাবে বলছেন। উনি প্র্যাকটিসিং লয়ারে ভাই, এবং অ্যাটর্নি জেনারেল ছিলেন। অ্যাটর্নি জেনারেল ছিলেন। তো ওনার উপরে আপনি আস্থা রাখতে পারছেন না, তাহলে আপনি ওটা নিতেন। তো এখন আপনি ভাই ওটা করছেন, ঠিক আছে, তাও আমি অস্বীকার করি না। দলের সার্ভিস দিচ্ছেন, দলকে একটা সার্ভিস তো আপনাকে দিতেই হবে, দেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু দল তো আপনাকে, প্রধানমন্ত্রী তো আপনাকে নির্বাচন করেছেন প্রাইম মিনিস্টার হিসেবে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে। তো হোম মিনিস্টার হিসেবে আপনার ভূমিকাটা কি? এই যে আজকে একজন লোককে পিঠে মারা হলো ভাই, দেখেন ওই ভদ্রলোক কি বলছেন, উনি ধর্মবিরোধী কিনা, অথবা উনি ইসলাম নিয়ে কি কটূক্তি করছেন, এই সবগুলি কিন্তু আপনি দেখতে পান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু
তাই বলে তাকে আপনি মারতে পারেন? মারতে তো পারেন না। এবং পূর্ব পরিকল্পিতভাবে পৃথিবীর কোনো ধর্মে বলা হয়েছে এক যুদ্ধ ছাড়া, ধর্মযুদ্ধ অথবা অন্য কোনো এরকম সিচুয়েশন ছাড়া নর্মাল টাইমে আপনি একজন লোককে হত্যা করে বেহেশতে যাবেন? আছে কোনো ধর্মের পৃথিবীতে? না। বেহেশত বলেন, স্বর্গ বলেন, হেভেন বলেন, একটা মানুষকে হত্যার মাধ্যমে লাশের উপরে দাঁড়িয়ে আপনি বেহেশতে যাবেন? তার মানে যে লোকগুলো এটা করে তারা একটা হুজুগ তৈরি করছে। এটা ওয়ান কাইন্ড অফ মব। মবের জন্য আমি কি কৃষিমন্ত্রী দায়ী করব? মবের জন্য দায়ী সালাউদ্দিন আহমেদ, উনি পারেন না এটা করতে। হামের জন্য দায়ী স্বাস্থ্যমন্ত্রী। আমাকে তো একজন দায়ী করতে হবে রে ভাই। আমি কাকে বলবো, কার কাছে যে আকুতি করব, কাকে ধমক দেব, কার উপর ক্রোধ দেখাবো? কে? সেই মন্ত্রী। এবং সালাউদ্দিন আহমেদ সাহেব সংসদে কত সাফল্য দেখিয়েছেন, এগুলো সবই মেটেরিয়াল। কারণ আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে হোম মিনিস্ট্রি। পারেন নাই কেন আপনি? মব থামাতে পারলেন না কেন? আপনি এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করতে পারলেন না কেন যে সিচুয়েশনটা দেখে, যে কথাগুলি শুনে মবকে এরা ভয় পায়? উনি পারেন না রে ভাই। কাজে এইগুলির দায়িত্ব নিতে হবে ভাই আপনাকে। আপনাদেরকে সরিও বলেন না এই পর্যন্ত, আপনাদের সরি বলা উচিত। আমি মার্দিয়া মমতাজ আপনার কাছে একটু আসতে চাই যে এই যে ধর্ম অবমাননার মতো সংবেদনশীল অভিযোগে আদালতের পরিবর্তে জনতা নিজেরাই বিচার করছে, যা মব ভায়োলেন্সের রূপ নিচ্ছে, এই প্রবণতা কি বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক যে কাঠামো রয়েছে এর জন্য দীর্ঘমেয়াদী কোনো বড় ধরনের ঝুঁকি তৈরি করছে কিনা? জি অবশ্যই, এটা তো একটা ফল আমরা দেখতে পাচ্ছি। ভাই যেটা বললেন যে আমাদের মধ্যে দীর্ঘদিনের বিচারহীনতার যে সংস্কৃতি, সেটাই এই কাজগুলোতে দুষ্কৃতিকারীদেরকে উৎসাহিত করে। এবং আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই, মাজার ভাঙা থেকে শুরু করে যে কোনো ধরনের এই যে ধর্মীয় অনুভূতিতে আঘাত, এটা কোনো ধর্মীয় ইস্যু নয়, এটা একটা রাজনৈতিক ইস্যু। কোনো ধার্মিক, ভাই যেটা বলছিলেন এটা তো আরো কড়া করে বলা যায়, যে বরং এটা উল্টোটা বলা আছে যে একজন মানুষকে হত্যা করলো সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। কোনো ধার্মিক এই কাজটা করবে না, গ্যারান্টিড। আপনি প্রমাণ করতে চাইলে প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করে দেখাতে হবে। আমি কোনোদিন দেখি নাই, আমি নিজে প্র্যাকটিস করি, আমি কোনোদিন দেখি নাই আমার চারপাশে আর কেউ এভাবে কথা বলছে। আমি মানুষের সাথে মিশেছি, আমি তৃণমূলে কাজ করেছি, আমি কোনোদিন মানুষের মধ্যে এই ধরনের মানসিকতা দেখি নাই। বরং এই যে দাঙ্গাগুলো, এই যে ইচ্ছে করে একটা দলকে উত্তেজিত করে আরেকটা জায়গার বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হয়, এগুলো হচ্ছে পরিকল্পিত। আপনি জানেন এগুলো রামুতে ঘটেছে, বিভিন্ন সময় আমরা দেখেছি, শেখ হাসিনার সময়ও দেখেছি, এখনো দেখছি। এই জায়গাটাতে শাস্তি দিতে অসুবিধাটা কোথায়? আমরা প্রথম আলোর অফিসে যে ঘটনাটা দেখেছি, সেটা শাস্তি হয়েছে, সেটা সিসিটিভি ফুটেজ আছে। শাস্তি কোথায়? হিয়ারিং কোথায়? কৈফিয়ত কোথায়? তাহলে মানুষ এখন জানে যে আমি হুজুগে পড়ে ওই 2-4 জন নিয়ে একটু গিয়ে মেরে আসবো, আমার কিছু হবে না, মানুষ যাবে। একটাকে বন্ধ করার জন্য প্রথমত আমাকে নিশ্চিত করতে হবে আমি এটার বিচার করব, এবং দ্রুততম সময়ের মধ্যে এটার বিচার করা সম্ভব। বিচার হয় না কেন? এখানে একটা কিউ আছে, এখানে দলীয় সংশ্লিষ্টতা থাকে। এই জন্য সরকারি দল যারা আসলে এই কাজটা করা উচিত, তারা এটাতে আগায় না। তাকে এটা বন্ধ করতে হবে। তুমি আমার দলের হতে পারো, কিন্তু সন্ত্রাসের কোনো দল নাই। এটা তো একটা সন্ত্রাস, তাই তো? জনমানবের মানে সাধারণ মানুষের বিরুদ্ধে এটা একটা সন্ত্রাস। এখানে কোনো টলারেন্স নাই। এটা দেখাতে পারলেই আমরা দেখব যে আস্তে আস্তে এটা কমে আসছে, কিন্তু দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি যে এগুলোর কোনো বিচার হচ্ছে না। জনাব মাসুদ কামাল, আপনার কাছে আসি। সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনের মাধ্যমে একটি বড় রাজনৈতিক দলের কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। রাষ্ট্র বলছে এটি নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয়, কিন্তু এই ধরনের সিদ্ধান্ত কি গণতন্ত্রকে সুরক্ষিত করে, নাকি রাজনৈতিক বহুত্ববাদ মত প্রকাশের পরিসর সংকুচিত করে দীর্ঘমেয়াদে কোনো সংকট তৈরি করে? কি মনে হয়? আমি প্রথমে আমার অবস্থানটা ক্লিয়ার করি। এটা হলো, আমি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। যেদিন 3 তারিখে অগাস্টে 24-এর 3 তারিখে যেদিন নাকি জামাতকে নিষিদ্ধ করলো, ওই দিনই আমি বলছি যে আমি এটার পক্ষে না। কারণ আমি এমনকি সত্যি কথা বলতে আমি হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করছি, আমি ওটারও পক্ষে না। আমি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে না। আওয়ামী লীগ অনেক অন্যায় করছে, কোনো সন্দেহ নাই। আওয়ামী লীগের যারা অন্যায় করছে প্রত্যেকটা লোককে বিচারের আওতায় আনা হোক, প্রত্যেকটা লোককে। কত লোক ধরে না, আমি উদাহরণ দিয়ে বলি। যত লোক এই 15 বছরে আওয়ামী লীগের মন্ত্রী ছিল, যত লোক এই 15 বছরে আওয়ামী লীগের এমপি ছিল, যত লোক এই 15 বছরে আওয়ামী লীগের এমপি হওয়ার জন্য মনোনয়নপত্র কিনেছিল, তাদেরকে ধরেন। যত লোক এই সময়ের মধ্যে
আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির মেম্বার ছিল, সেন্ট্রাল কমিটিতে ছিল, যত লোক এই সময়ের মধ্যে আওয়ামী লীগের জেলা কমিটিতে ছিল, যত লোক এই সময় আওয়ামী লীগের উপজেলা কমিটিতে ছিল, মূলত দুর্নীতিতে এরাই করছে, শয়তানিতে এরাই করছে, সহিংসতা এরাই করছে, সবগুলির বিরুদ্ধে আপনি মামলা করেন, আমার কোনো আপত্তি নাই। তারপরে যদি আওয়ামী লীগের 2 জন লোক থাকে, ওই 2 জন লোক আওয়ামী লীগের পরিচয় নিয়ে দেশে থাকবে, এটা আমি চাই, এটা আমি চাই। কোনো রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করার কেউ না, এতে ওই রাজনৈতিক দল নিষিদ্ধ হয় না, নষ্ট হয় না, ওই রাজনৈতিক দল আরো শক্তিশালী হয়ে ওঠে। নিষিদ্ধ করা, নিশ্চিহ্ন করা এক জিনিস না, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। নিষিদ্ধ করার দায়িত্ব হলো যদি কেউ করে, জনগণ করবে। আপনি নেপালে দেখেন কি হয়েছে, নেপালে যাদেরকে তারা সরাইলো, কেপি ওলি তো দীর্ঘদিনের রাজনীতিবিদ, তারা কিন্তু তাকে নিষিদ্ধ করে নাই। কেপি ওলি পুরা নির্বাচনে, সে নির্বাচনে পুরো প্রচারণা চালাইছে, জীবনে সে যেখান থেকে হারে নাই, তার এলাকা থেকে সে এবার হারছে। জনগণ তাকে হারাই দিছে, জনগণ তাকে বলে দিছে যে তোমার মতো লোককে আমার আর দরকার নাই। ওইটা হলো নিষিদ্ধ। আপনি গাইড জোরে করবেন আবার গজাবে, গাইড জোরে করবেন আবার ওই যে উনি তো সায়েন্সের লোক, ভালো বুঝি। ওই যে কম্পিউটারের ফাইল, কম্পিউটারের সফটওয়্যার ডিলিট করা আর আনইনস্টল করা দুই জিনিস। আপনি ডিলিট করতে পারবেন, আনইনস্টল করবে জনগণ। আপনি কেটে দিবেন, ওটা আবার গজাবে এখান থেকে। কিন্তু আপনাকে করতে হবে একদম গোড়া থেকে উপরে ফেলতে হবে। ওইটা সরকারের পক্ষে সম্ভব না, ওটা জনগণের পক্ষে সম্ভব। জনগণ যে আওয়ামী লীগকে চায় না, এইটা আপনি জনগণকে বলতেই দিলেন না। এর চেয়ে অন্যায় আর কিছু হতে পারে না, গণতন্ত্রের জন্য এর চেয়ে অন্যায় আর কিছু হতে পারে না। আপনি জনগণকে বলতে দেন যে তারা চায় কি চায় না। আপনি বলে দিচ্ছেন যে জনগণ চায় না। আপনি কে ভাই? এনসিপি বলছে জনগণ চায় না, জামাত বলছে জনগণ চায় না, তো দেখা গেল তো জনগণ আপনারও তো চায় না, তাতে আপনি ক্ষমতায় যাইতে পারতেন। এখন বিএনপি বলতেছে জনগণ চায় না, 5 বছর পরে জনগণ আপনি চাবো, তখন দেখবনি। কিন্তু এটা ঠিক হয়নি, কাজটা অন্যায় হয়েছে। যার ফলটা কি জানেন? যার ফল হবে এখন যারা মিলা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, এই ফলটা তারাই ভোগ করবে। এটা অন্যায় হয়েছে আমি মনে করি। মার্জিয়া মমতাজ, আপনার অভিমত কি? প্রসেসটা যেরকমই হোক, আমি আপনাকে এটার ব্যাপারে আমার অভিমত বলার আগে আমি 2টা ঘটনা মনে করতে চাই। একটা হচ্ছে 2006 যখন 4 দলীয় ঐক্যজোট যেই দিন ক্ষমতা হস্তান্তর করবেন, সেই দিন তারা ফিল্ডে থাকবেন এরকম নির্দেশনা ছিল 28 অক্টোবর। এবং আওয়ামী লীগ সভানেত্রী তখন কি বললেন? আপনারা সবাই লগি বৈঠা বানান, আসেন, এদেরকে প্রতিহত করেন। আমরা চোখের সামনে দেখলাম। আপনি এখনো 28 অক্টোবর সার্চ দিলে যে দৃশ্যগুলো, যে ভিডিওগুলো আসবে, এটা সাধারণ সুস্থ মানুষ দেখে সহ্য করার মতন না। রাস্তাঘাটে, ঢাকার রাজপথে দিনে দুপুরে শুধু পিটিয়ে, কোনো ধারালো অস্ত্র না, কোনো মারণাস্ত্র না, শুধু লগি বৈঠার নামে কতগুলো লাঠি দিয়ে পিটিয়ে মানুষকে হত্যা করা হলো। শহীদ মুজাহিদ, শহীদ জসিম, 2 জন জসিম ছিলেন সহ, আহত তো সংখ্যাহীন। এক। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা দেখেছেন গত সপ্তাহে আবু সাইদ হত্যা মামলার রায় হলো। যে পুলিশ সদস্য অভিযুক্ত হলেন এবং রায় হলো তার বিরুদ্ধে, তার মৃত্যুদণ্ডের আদেশ হলো, তিনি কি বলছিলেন? প্রথমে তিনি বলছিলেন আবু সাইদ আসলে খারাপ, সে ইত্যাদি ইত্যাদি করত, এবং আমার তো দোষ নাই, আমাকে তো হুকুম দেওয়া হয়েছিল। আপনি যেই মানুষটা লগি বৈঠা নিয়ে ঢাকার রাজপথে নেমে এসে মানুষ খুন করেছে, তার বিবেককে তো আপনি প্রশ্নই করতে পারেন। কিন্তু এখানে হুকুমের আসামি কেউ নাই, এখানে তাহলে দলটার দিকে তাকাতে হবে না? এটা একটা উপায় যে দলটাকে নিষিদ্ধ করে তার বিগত যে কার্যক্রমগুলো সেগুলোকে মানুষের সামনে দৃষ্টান্ত হিসেবে দেখানো। ইভেন আমি বলবো যে এটা এখন যারা রাজনৈতিক দল আছে তাদের জন্য একটা শিক্ষা। একেবারে গণভবনের ভাঙা দেয়াল থেকে শুরু করে এই প্রত্যেকটা জিনিস আমাদের জন্য শিক্ষা, যে আমি যদি যাওয়ার সময় এই কাজগুলো করি আমার পরিণতি এটা হবে। হ্যাঁ, এটার জন্য আরও লজিক্যাল সিস্টেম বের করা যেতেই পারে। ইভেন এখনও দেখেন দলকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু যার নামে মামলা নাই, যিনি আওয়ামী লীগ করতেন, যার নামে মামলা নাই বা তিনি কোনো ফৌজদারি অপরাধে সংযুক্ত ছিলেন না, তিনি কি এখন নতুন নামে নতুন একটা দল করতে পারেন না? সবাই জানলো যে হ্যাঁ, আওয়ামী লীগের সবাই মিলেই এই আরেকটা দল করছে, তারা নিজেদেরকে শুদ্ধির মধ্য দিয়ে নিয়ে এসেছে, যেটা দল হিসেবে তাদেরকে রেখে দিলে এই প্রসেসটার মধ্য দিয়ে তাদেরকে যেতে হতো না। একটা রিস্ক সবসময় থাকে। আপনি যখন একটা দলকে ফোরগ্রাউন্ড থেকে বিদায় করে দিবেন, তারা ব্যাকগ্রাউন্ড কাজ করা শুরু করে, এই রিস্কটা আছে।
কিন্তু সাথে সাথে তো এই জিনিসগুলোকেও কনসিডার করতে হবে। আপনি ওই যে আমরা একটু আগে বলছিলাম, আপনি যখন দৃষ্টান্তমূলক শাস্তি, শুধু তো এটা ব্যক্তির না, এটা দলের সামনেও রাখতে হয়, যে আমি দলীয়ভাবে কোনো জায়গায় চলে যাচ্ছি কিনা। আবু সাইদের খুনি কোন ভরসায় তার কথা শেষে জয় বাংলা বলে, আমাকে বলেন। তার অ্যাফিলিয়েশনটা জানান দিচ্ছে, তাই তো, একজন পুলিশ সদস্য। তাহলে এই অ্যাফিলিয়েশনেরটা কি কোনো ওজন নাই, কোনো দায় নাই? এটা কিভাবে আমরা শোধ করব? ইতিহাসকে আমাদেরকে মাফ করবে? জনাব মাসুদ কামাল, আমি একটি কথা বলতে চাই যে ৭২-এর সংবিধান নিয়ে কথা বলতে চাই। যে সোশ্যাল মিডিয়া একটি ভিডিওতে আমরা দেখেছি কিছু যুবক মিলে সংবিধানের কুশদাহ করেছে, এটা আপনিও দেখেছেন নিশ্চয়। এই যে এখানে হান্নান মাসুদও বলেছিলেন যে জেনজি প্রজন্ম আসলে ৭২-এর সংবিধান চায় না। এই যে এটা আপত্তির মূল জায়গাটা কি? আর এটি কি শুধু একটি রাজনৈতিক অবস্থান নাকি বৃহত্তর তরুণ সমাজের প্রতিফলন? শুনেন, ৭২-এর সংবিধান আমার বিবেচনায় মোটামুটি খারাপ না, একটা ভালো সংবিধান। সেই সংবিধানকে তো আসলে ওই সংবিধান নাই। আর ওই সংবিধান এতবার সংশোধন করা হয়েছে, 15বার সংশোধন করা হয়েছে, তাই না? ওই সংবিধান কি আর আছে? সংবিধান তো নাই। কতবার চেঞ্জ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব নিজে চেঞ্জ করেছেন। ৭২-এর সংবিধানকে একদলীয় শাসন ব্যবস্থাকে স্বীকার করতো না তো। বঙ্গবন্ধু নিজে আমাদের যুক্ত করছেন না। ৭২-এর সংবিধান জিয়াউর রহমান চেঞ্জ করেন নাই, অনেকেই করছে। কাজে ৭২ বলা মানে জানেন কি, আসলে ওই সময়টাকে আঘাত করা। ৭২ বললে হয় কি, ৭১ আসে, মুক্তিযুদ্ধের পরে যে সংবিধান সেটাকে আঘাত করা হয়। কাজে ওই সংবিধানটাকে আঘাত করতে করতে ওটা তো নাই রে ভাই। এখন ওটা অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। তারপরে ওখানে কিছু ভুল থাকতেও পারে, সময় পাল্টে গেছে না, সময় তো পাল্টে গেছে, মানুষের জীবনযাত্রা চেঞ্জ হয়ে গেছে। কাজে সময়ের প্রয়োজনেও সংবিধান চেঞ্জ হয়, পৃথিবীর সব দেশেই চেঞ্জ হয়। অপরিবর্তনীয় কোথাও কোনোটা নাই তো। যদি কেউ বলে সংবিধান অপরিবর্তনীয়, ওইটাই তো সংবিধানের যে বেসিক যে ধারা, তার বিরোধিতা করে। যে জিনিসটা নাকি শেখ হাসিনা করছে, যে এই ধারাকে চেঞ্জ করা যাবে না, তা আপনি কেমন বলেন চেঞ্জ? আগামী দিনে কেউ আপনি জানেন? ওই ধারাটা তো ওই কারণেই বাতিল হয়ে যেতে পারে, যেটা সংবিধানের মূল যে কাঠামো এটারই বিরোধিতা করে। তো এইগুলো এরা যেটা বলে, এগুলো হুজুকে বলে। আমি নিশ্চিত এই হান্নান মাসুদ সহ জেনজি যারা আছে, এদের সংবিধান পড়ার মতো ধৈর্য নাই রে ভাই, এদের অত ধৈর্য নাই। একটু পড়েন না মুক্তিযুদ্ধের ইতিহাস, তারা যেটা বলে মুক্তিযুদ্ধের ইতিহাস, এরা তো বিভিন্ন ধরনের বই পড়ে করে। কার বই পড়ে করে? বাংলাদেশে মুক্তিযুদ্ধের 4টে ইতিহাস আছে। একটা আওয়ামী লীগ তৈরি করছে, যেটা আওয়ামী লীগ ছাড়া কেউ অংশ নেয় না। আর একটা বিএনপি তৈরি করছে, যে নাকি মুক্তিযুদ্ধ শুরু হচ্ছে জিয়া দিয়া। একটা বামপন্থীরা তৈরি করছে, এটা আরেক জিনিস। আবার জামাতেরও একটা মুক্তিযুদ্ধের ইতিহাস আছে। সবার যার ইতিহাস যার মতো করে করছে। ভাই এত ইতিহাস পড়ার দরকার নাই। আপনি মুক্তিযুদ্ধের একটা দলিলপত্র আছে। অসংখ্য